আসসালামু আলাইকুম। তারেক টিউটোরিয়ালে তোমাদের সকলকেই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণী বিজ্ঞান বইয়ের ষান্মাসিক মূল্যায়নের যে অংশটুকু আছে এদের ভিতরে কোন অংশটা বা কোন টপিকসটা খুব সুন্দরভাবে পড়তে হবে বা ষান্মাসিক মূল্যায়নে আসতে পারে, আমরা আজকে এই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করব। এখন সর্বপ্রথমে আমরা যদি একটু সিলেবাস সম্পর্কে একটু দেখে নিই বা সিলেবাসটাকে যদি আমরা একটু জেনে নিই। আমাদের ষান্মাসিক মূল্যায়নে যে সিলেবাসটা রয়েছে এটা হলো গিয়ে বিজ্ঞান অনুশীলন বইয়ের 1 থেকে 36 পেজ পর্যন্ত। এখন এই 36 পেজের ভিতরে আমাদের দুইটা অধ্যায় রয়েছে। প্রথমত একটা হলো গিয়ে খেলার মাঠে বিজ্ঞান, এটা হলো গিয়ে 1 থেকে 17 পেজ পর্যন্ত, এবং বায়ু দূষণ রয়েছে। বায়ু দূষণটা হলো গিয়ে 18 থেকে 36 পেজ পর্যন্ত। আমাদের 36 পেজ পর্যন্ত রয়েছে আমাদের ষান্মাসিক মূল্যায়নের অংশ। এখন এই অংশটুকু করতে গেলে আমাদের কোন কোন বিষয়টা পড়তে হবে বা করতে হবে, এটা হলো গিয়ে খেলার মাঠে বিজ্ঞান। এই অংশটুকু করতে হলে আমাদের যে মূল অনুসন্ধানী বইয়ের যে বিষয়বস্তুটা রয়েছে এটা হলো গিয়ে বল, চাপ ও শক্তি। এই অধ্যায়টাকে আমাদের কি কাজ করতে হবে, এই খেলার মাঠে বিজ্ঞান করতে হলে এটার থেকে আমাদের ষান্মাসিক মূল্যায়নে প্রশ্ন আসবে, যা আমাদের কি কাজ করতে হবে, সমাধান করতে হবে। তাহলে কি বিষয়টা আমাদের থাকতে পারে বা থাকবে, এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। এরপরে আছে বায়ু দূষণ। বায়ু দূষণে যে অধ্যায়টা রয়েছে অনুশীলনী বইয়ের, এইটার জন্য যে অনুসন্ধানী বইয়ের যে বিষয়বস্তুগুলো কি কি রয়েছে, এখানে 4টা অধ্যায় আমাদের রয়েছে। প্রথমত রয়েছে 1 নম্বরে পদার্থের অবস্থা, 2 নম্বরে রয়েছে পদার্থের গঠন, 3 নম্বরে রয়েছে পর্যায় সারণী এবং 4 নম্বরে রয়েছে রাসায়নিক বন্ধন। এখন এই যে মোট 5টা অধ্যায় রয়েছে, এই 5টা অধ্যায়ের কোন কোন বিষয়টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, ষান্মাসিক মূল্যায়নে আসতে পারে বা আসার মতন, এটা নিয়ে আমরা আলোচনা করব। চলো তাহলে আমরা দেখে নিই যে কি কি প্রশ্ন আমাদের আসতে পারে বা কোনটা কোনটা আমাদের জন্য ইম্পর্টেন্ট বিষয়। প্রথম অধ্যায়টা রয়েছে বল, চাপ ও শক্তি। এখন এই অধ্যায়ে আমাদের কি কি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যদি আমরা একটু যাই। সর্বপ্রথম আমরা যদি দেখি নিউটনের সূত্র। এখানে তোমাদের 3টা সূত্র রয়েছে, নিউটনের 3টা সূত্র। এই 3টা সূত্র অবশ্যই মুখস্থ করতে হবে। প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্র। এখন এটার সাথে তোমাদের যেটা প্রয়োজন, এটা হলো নিউটনের প্রথম সূত্রের সংজ্ঞা চলে গেল। এই সংজ্ঞাটাকে তোমরা কি কাজ করবে, এই সংজ্ঞাটাকে মুখস্থ করবে। এক, দ্বিতীয়ত দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে আমাদের একটা ব্যাখ্যা আছে F = ma। দ্বিতীয় সূত্রটির সংজ্ঞা এবং F = যে প্রতিপাদনটা রয়েছে, এই প্রতিপাদনটা তোমাদের কি কাজ করতে হবে, অবশ্যই করতে হবে। যে এই যে নিউটনের সূত্র, দ্বিতীয় সূত্র, সংজ্ঞা ও ব্যাখ্যা, এই সংজ্ঞা ও ব্যাখ্যাটা অবশ্যই তোমাদের মুখস্থ রাখতে হবে এবং করতে হবে। এই সূত্রের ব্যাখ্যা থেকে তোমাদের অঙ্ক আসতে পারে, প্রমাণ আসতে বলতে পারে যে দ্বিতীয় সূত্র লেখো এবং ব্যাখ্যা করো, অথবা এই সূত্রের সম্পর্কিত তোমাদের কোনো গণিত দিতে পারে, যে কোনো অঙ্ক দিতে পারে। তাহলে এই সূত্র আমাদের, এটা হলো কি সূত্র এবং এটা হলো কি এই সূত্রের ব্যাখ্যা। তাহলে এখান থেকে আমরা পেয়েছি কি F = ma। তাহলে এটাকে আমরা অবশ্যই ব্যাখ্যা সহ মুখস্থ করব। এরপরে আমাদের যে বিষয়টা জানতে হবে, এটা হলো গিয়ে 4 ধরনের বল রয়েছে আমাদের। আমরা যে F বলতে বল পেয়েছি F = ma, এটার জন্য আমাদের 4 ধরনের বল পাই। এখন এই 4 ধরনের বলের ক্ষেত্রে আমরা যে বলগুলো পেয়েছি, এই বলের তারতম্য, এই বলের মান, এই কত দূরত্বে কাজ করতেছে, এটা আমাদেরকে মনে রাখতে হবে এবং পরে মুখস্থ রাখতে হবে। এই 4টা হলো কি আমাদের মৌলিক বল। যে মৌলিক বল মানে কি তারতম্য, কার মান কতটুকু দূরত্বে কাজ করে বা কার ক্ষমতা বেশি বা কম, এটাকে আমরা একটু পড়ে নিব। এরপরে রয়েছে তৃতীয় সূত্র। তৃতীয় সূত্র সংজ্ঞাটাকে আমরা সুন্দরভাবে মুখস্থ করে নিব। এরপরে রয়েছে আমাদের নিউটনের মহাকর্ষের সূত্র, সংজ্ঞা ও ব্যাখ্যা। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে নিউটনের মহাকর্ষের সূত্রের সংজ্ঞা ও ব্যাখ্যা। আমাদের এখানে দুটো ব্যাখ্যা, যেমন
নিউটনের দ্বিতীয় সূত্রের ব্যাখ্যা, সংজ্ঞা ও ব্যাখ্যা রয়েছে, এবং আমাদের রয়েছে নিউটনের মহাকর্ষ সূত্রের সংজ্ঞা ও ব্যাখ্যা। এই অধ্যায় থেকে যদি কোনো ব্যাখ্যা আসে তাহলে আমাদের এই দুটা ব্যাখ্যার যে কোনো একটা ব্যাখ্যা দিতে পারে। সুতরাং তোমরা কি কাজ করবে, হয়তো নিউটনের মহাকর্ষ যে সূত্রটা রয়েছে তার সংজ্ঞা ব্যাখ্যা মুখস্থ করতে হবে, একই সাথে আমাদের কি কাজ করতে হবে, নিউটনের দ্বিতীয় সূত্রের সংজ্ঞা ও ব্যাখ্যাটাকে আমরা সুন্দরভাবে মুখস্থ করে নিব। এটা রয়েছে আমাদের কি, নিউটনের মহাকর্ষ সূত্র এবং ব্যাখ্যা। এবং একই সাথে এই যে নিউটনের মহাকর্ষ সূত্রের যে সূত্রটা পেয়েছি, এইটার অঙ্কটা সুন্দরভাবে তোমরা করে নিবে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। একই সাথে আমাদের এখান থেকে আমাদের অভিকর্ষ ত্বরণ নির্ণয়ের ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ নির্ণয়ের সূত্র থেকে এই সূত্রের অঙ্ক আসতে পারে। তো এখানে দুটা, একটা হলো যে মহাকর্ষীয় বল নির্ণয় অথবা অভিকর্ষ ত্বরণ, যে কোনো একটা সূত্র বা এই দুটা সূত্রের অঙ্ক করবে, এখান থেকে একটা অঙ্ক আমাদের কি করতে পারে, দিতে পারে। এরপরে রয়েছে তরলের ভিতর চাপ। তরলের ভিতরে চাপ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের যে সূত্রটা, চাপ নির্ণয় সূত্র কি আছে, P = H ρ G। এটা সূত্র থেকে আমাদের কি হতে পারে, এরকম ধরনের আমাদের কি উদাহরণ আসতে পারে। আমরা এই ক্যালকুলেশনগুলো, এই গাণিতিক সমস্যাগুলো আমরা একটু করে নেব, যাতে আমাদের এই ধরনের যদি কোনো অঙ্ক দেয় তাহলে আমরা করতে পারি। একই রকম ভাবে আর্কিমিডিসের সূত্র ও প্লাবতা, এখানে আমাদের কি আছে, একটা সূত্র রয়েছে। এই সূত্রের সাহায্যে F = H ρ G। এই সূত্রে আমরা একটু দেখে রাখবো, একটু অঙ্ক করে রাখবো। আমাদের এই অধ্যায়ের সব থেকে এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ সূত্রটা হলো মোট শক্তি নির্ণয়। এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ধরে নিতে পারো যে এই অধ্যায় থেকে যদি কোনো কোশ্চেন আসে বা গাণিতিক সমস্যা আসে তাহলে এই সূত্রের অঙ্ক আসতে পারে। যে সর্বশেষ দেখো আমাদের পেজ নাম্বার হলো পেজ নাম্বার 26 নাম্বার পেজে তোমাদের একটা উদাহরণ দেওয়া আছে। অনুরূপ বিভিন্ন অঙ্ক, বিভিন্ন উদাহরণ তোমরা নিজেরা তৈরি করবে এবং এটা করে নেবে। এই সূত্রের অঙ্কটা থেকে মোট শক্তি নির্ণয়, এই অঙ্কগুলো বা এই ধরনের যে অঙ্কগুলো আছে তোমরা করবে, এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই পর্যন্ত এই অধ্যায়ে আমাদের এই বিষয়গুলো তোমরা খুব সুন্দরভাবে পড়ে নেবে। এরপরে আমাদের দ্বিতীয় যে অধ্যায়টা রয়েছে বায়ু দূষণ। বায়ু দূষণে সর্বপ্রথম রয়েছে পদার্থের অবস্থা। তাহলে পদার্থের অবস্থাতে থেকে আমাদের কি কি বিষয়গুলো রয়েছে এবং কোন বিষয়গুলো আমাদের পড়তেই হবে আমরা একটু দেখে নিই। চলো, চতুর্থ অধ্যায় পদার্থের অবস্থা। পদার্থের অবস্থা থেকে আমাদের যেসব বিষয়টা আমাদের সুন্দরভাবে পড়তে হবে, এটার মধ্যে সর্বপ্রথম আমাদের কণার যে গতিতত্ত্ব, যে কণার যে গতিতত্ত্বগুলো আছে, এই গতিতত্ত্বটাকে আমরা সুন্দরভাবে পড়ে নিব। এবং একই সাথে এই অধ্যায়ে আমাদের অনেকগুলো ছোট কোশ্চেন বা ছোট প্রশ্ন আমাদের আসতে পারে সংজ্ঞা হিসাবে, যার ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ যদি বলা হয় যে যদি কোনো সংজ্ঞা আসে তাহলে অবশ্যই এই অধ্যায় থেকে আমাদের সংজ্ঞা আসবে। এতটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা রয়েছে। যেমন সর্বপ্রথম আমাদের রয়েছে হলো ব্যাপন। এই ব্যাপনের সংজ্ঞাটা সুন্দরভাবে মুখস্থ করবে এবং ব্যাপনটা আমাদের আসতে পারে ব্যাপারে। এরপর আছে নিঃসরণ। তো নিঃসরণের সংজ্ঞাটাও তোমরা কি কাজ করবে, সুন্দরভাবে পড়ে নেবে। এরপর আছে পাতন এবং ঊর্ধ্বপাতন। তাহলে পাতন এবং ঊর্ধ্বপাতনের সংজ্ঞা দুটাও কি করতে হবে, আমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে। এবং একই সাথে বাষ্পীভবন ও ঘনীভবন, এই দুটো সংজ্ঞা আমরা কি করব, আমরা মুখস্থ করে রাখবো। এবং আমাদের এখানে দেখো বাষ্পীভবন এবং ঘনীভবনের একটা ল্যাবরেটরি পাতনের পরীক্ষা, এই পরীক্ষাটা আমরা একটু কয়েকবার পড়ে নেব সুন্দরভাবে, যে আমাদের যদি কোনো প্র্যাকটিক্যালি কোনো ব্যবহারিক কোনো কাজ আসে তাহলে এটা আমাদের ল্যাবে যদি এটা করা হয়, তারপরে তোমরা এটা ল্যাবে যখন করতে যাবে তখন কোনো কিছু যাতে ভুলে না যাও, তার কারণ তোমাদের কি কাজ করতে হবে, সুন্দরভাবে একটু পড়ে নিতে হবে। এরপরে রয়েছে ঊর্ধ্বপাতন। এই ঊর্ধ্বপাতনটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং ঊর্ধ্বপাতনের সাহায্যে আমাদের এখানে রয়েছে যে তেল পরিশোধনাগারে আংশিক পাতনের মাধ্যমে বিভিন্ন দ্রব্যের নিষ্কাশন। এই বিভিন্ন দ্রব্যের যে নিষ্কাশনটা রয়েছে এই অংশটা তোমরা খুব সুন্দরভাবে পড়ে নিবে, যাতে তোমরা এটা লিখতে পারো। এই অংশটুকু আমাদের কি কাজ করতে হবে, তোমরা ষান্মাসিক মূল্যায়নের জন্য খুব সুন্দরভাবে পড়ে নিবে। এরপরে রয়েছে আমাদের দ্বিতীয় যে অধ্যায়টা পদার্থের গঠন।
পদার্থের গঠন থেকে আমাদের কি কি থাকতে পারে বা কোন কোন অংশটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ আমরা এটাকে দেখে নিই। চলো, পদার্থের গঠন। সর্বপ্রথমে রয়েছে এখানে পরমাণুর কণা সমূহ। পরমাণুতে 3টি কণা, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের কয়েকটা বিষয় আমাদের খুবই সুন্দরভাবে মুখস্থ রাখতে হবে। সর্বপ্রথম আসি ইলেকট্রন। ইলেকট্রনের চার্জ তোমাদের মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে। এরপরে রয়েছে ইলেকট্রনের ভর সংখ্যা তোমাদের মুখস্থ রাখতে হবে, এবং ইলেকট্রনের আপেক্ষিক চার্জ এবং প্রতীক, এই জিনিসগুলো তোমাদেরকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। এবং সেম একইভাবে প্রোটন এবং নিউট্রনেরও তার পারমাণবিক যে চার্জ, তার প্রোটনের ভর সংখ্যা, এগুলোকে মুখস্থ রাখতে হবে, তার চার্জ সংখ্যা এবং তার যে প্রতীক রয়েছে, কি দ্বারা প্রকাশ করা হয়, কি প্রতীক দ্বারা প্রকাশ করা হয়েছে, এটাকে মুখস্থ রাখতে হবে। নিউট্রনের ক্ষেত্রেও সেম একই রকম, তার চার্জ, তার ভর সংখ্যা, তার কি প্রতীক দ্বারা প্রকাশ করা হয়, এই সব কিছু আমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে। যদি কোনো সংক্ষিপ্ত প্রশ্ন আসলে অবশ্যই এই প্রশ্নগুলো থেকে যে কোনো একটা কোশ্চেন, একটা বা দুইটা কোশ্চেন তোমাদের দিতে পারে। এরপরে আছে আমাদের এই অধ্যায় থেকে যে কোনো কোশ্চেনই দিক না কেন, তার ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ এবং ধরে নিতে পারো হয়তোবা তোমরা এই দুটা অংশ থেকে যে কোনো একটা অংশ পেতে পারো। এরকম হলো গে পরমাণুর দুটা মডেল রয়েছে, একটা হলো গে বোরের পরমাণু মডেল এবং আরেকটা হলো গে রাদারফোর্ডের। সর্বপ্রথম আসে হলো গে রাদারফোর্ড, তারপরে হলো গে বোরের মডেল। এই দুটা মডেলই খুবই গুরুত্বপূর্ণ। এটার যে কোনো একটা তোমাদের কি কাজ করতে পারে, লিখতে দিতে পারে। এই দুটা মডেলকে তোমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে। একটা সর্বপ্রথমে হলো গে রাদারফোর্ডের পরমাণু মডেল এবং পরবর্তীটা হলো গে বোরের পরমাণু মডেল। যদি এই অধ্যায়ের কোনো বিষয়, কোনো একটা টপিকস, কোনো একটা বিষয় তোমাদের লিখতে দেওয়া হয়, তাহলে হয়তোবা এই যে দুটো মডেল আছে, এই দুটো মডেলের যে কোনো একটা তোমাদের অবশ্যই লিখতে দেওয়া হবে। এমনকি হতে পারে তোমাদের দুটাও বলতে পারে। আমাদের এখানে কয়েকটা বিষয় রয়েছে, একটা হলো সীমাবদ্ধ পরমাণু মডেল আছে, মডেলের সীমাবদ্ধতা আছে, সাফল্য আছে। আমাদের উল্লেখপূর্বক বলতে পারে যে তোমরা বোরের পরমাণু মডেলের সাফল্য লেখো, আমাদের বলতে পারে বোরের পরমাণু মডেলের সীমাবদ্ধতা লেখো, আমাদের বলতে পারে যে রাদারফোর্ডের মডেলের সীমাবদ্ধতা লেখো বা মডেলটি লেখো। যে কোনো কোশ্চেন করতে পারে, অথবা পূর্ণাঙ্গটাও আমাদের কি করতে পারে যে বোরের পরমাণু মডেল লেখো, যখন আমাদের বলে দিতে পারে তখন তার সীমাবদ্ধতা, সাফল্য, তার মডেল সবকিছু আমাদের কি লেখা লাগতে পারে। সুতরাং এই দুটাকে তোমরা অবশ্যই মুখস্থ করবে। এরপর আছে পরমাণুতে ইলেকট্রন বিন্যাস। তো এই যে ইলেকট্রন বিন্যাসটা আছে, এই বিন্যাসটা তোমরা এর নিয়ম যেটা রয়েছে, এই নিয়মটাকে সুন্দরভাবে, ইলেকট্রন বিন্যাসের নিয়মটা তোমরা সুন্দরভাবে করে নেবে। তোমাদের দেখা যাচ্ছে কোনো একটা মৌল দিতে পারে, তাদের ইলেকট্রন বিন্যাস করে দেখাতে হতে পারে এবং করে দেখাতে হতে পারে না, হয়তোবা তোমাদের কি করে দেখাতে হবে। যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস মুখস্থ যে যাতে করতে পারো, সেই নিয়মটাকে সুন্দরভাবে তোমরা করে রাখবে। এরপরে ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মের কিছু ব্যতিক্রম। ইলেকট্রন বিন্যাস তো আমাদের আসতে পারে, কিন্তু এটা যদি নাও আসে, তারপর আমাদের ক্ষেত্রে এই ব্যতিক্রমটা আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। যে ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মটা আমরা স্বাভাবিকভাবে আমরা করতেই পারি সবাই, কিন্তু আমাদের কিছু ব্যতিক্রম রয়েছে। সেই ব্যতিক্রম বিষয়টা, যে ডি অরবিটালে প্রবেশ না করে কেন এস অরবিটালে যায়, বা ইলেকট্রন বিন্যাসটা কি হবে, এটার একটা ব্যতিক্রম রয়েছে। এই ব্যতিক্রম নিয়মটাকে তোমরা বেশি গুরুত্ব সহকারে করবে। এরপরে এই অধ্যায়ের সর্বশেষ এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো গে পারমাণবিক ভর এবং আপেক্ষিক পারমাণবিক ভর। পারমাণবিক ভর থেকে আমরা কিভাবে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে পারি, এটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে। এবং এইটার যে গাণিতিক সমস্যা রয়েছে, গাণিতিক সমাধান রয়েছে, তার অঙ্ক আসতে পারে। এই সূত্র দিয়ে যে কোনো ক্যালকুলেশন আমাদের আসতে পারে। তোমরা এই সূত্র এবং এইটার ক্যালকুলেশন গুলো যত বেশি পারো তোমরা গাণিতিক সমস্যা সলভ করবে। আমাদের আপেক্ষিক আণবিক ভর নির্ণয়ের জন্য আমাদের এখানে
একটা উদাহরণ দেওয়া আছে। এরকম আমাদের যৌগের ক্ষেত্রে, অণুর ক্ষেত্রে তোমরা বিভিন্ন প্রকার যৌগ দিয়ে নিজেরা ট্রাই করবে, যাতে তোমরা পরীক্ষায় যে কোনো যৌগ দিলে বা অণুর যদি আণবিক ভর বের করতে বলে তাহলে যাতে অবশ্যই পারো তোমরা। এটা রয়েছে আমাদের যে দ্বিতীয় অধ্যায়টা রয়েছে এটা। এরপরে আছে আমাদের তৃতীয় অধ্যায়, এটা হলো গে পর্যায় সারণী। পর্যায় সারণীতে কোন কোন বিষয়টা আমাদের অবশ্যই পড়তে হবে চলো আমরা একটু দেখে নিই। পর্যায় সারণীটা, পর্যায় সারণীতে সর্বপ্রথম আমাদের পর্যায় সারণীর ধারণা ও পটভূমিটা তোমরা অবশ্যই একটু জেনে নেবে, যে পর্যায় সারণীর ধারণাটা কত সাল থেকে উদ্ভাবন শুরু হয়, কত সালে এটা প্রাথমিকভাবে তৈরি করা হয়, কতটি মৌল নিয়ে। এরপরে পর্যায়ক্রমে যে আধুনিক পর্যায় সারণীটা কত সালে তৈরি করা হয় এবং কে করেন, বা এই বিষয়গুলো তোমরা কি করবে একটু সুন্দরভাবে আয়ত্ত করে নিবে। এরপরে হলো গে পর্যায় সারণীর বৈশিষ্ট্য। পর্যায় সারণীর যে বৈশিষ্ট্যগুলো রয়েছে এই বৈশিষ্ট্যগুলো তোমরা একটু পড়ে নিবে, যে পর্যায় সারণীতে কয়টি গ্রুপ আছে, কয়টি পর্যায় আছে, কোন পর্যায়ে কয়টি মৌল আছে, কোন গ্রুপকে কি নামে প্রকাশ করা হয়, কোনটি ক্ষার ধাতু, কোনটা মৃৎ ক্ষার ধাতু, কোনটি হ্যালোজেন গ্রুপ, কোনটি নিষ্ক্রিয় মৌল, এই সকল বিষয়টা হলো তাদের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলোকে তোমরা সুন্দরভাবে পড়ে নিবে। এই অধ্যায়ে আমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নটা হলো গে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। তোমাদের যে কোনো একটা মৌল দিয়ে দিবে এবং বলবে যে এর অবস্থান নির্ণয় করো। ধরো আমাদের বললো যে পটাশিয়াম, হতে পারে ক্যালসিয়াম, হতে পারে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, যে কোনো একটা মৌল দিল এবং বলল যে পর্যায় সারণীতে এর অবস্থান কোথায়। অবস্থান কোথায় মানে কি আমাদের ওইটা নির্ণয় করতে হবে হলো গে যে সে কোথায় অবস্থান করতেছে, সে কি, তার গ্রুপ নাম্বার কত, তার পর্যায় নাম্বার কত, এই দুটা জিনিসকে আমাদের নির্ণয় করতে হবে। এই দুটা জিনিস নির্ণয় করতে আমাদের যেটা রয়েছে হলো গে তার পর্যায় নির্ণয়। তো পর্যায় নির্ণয়ের জন্য আমাদের একটা সূত্র রয়েছে, এই পর্যায় নির্ণয় যে কোন পর্যায়ে রয়েছে এইটাকে আমরা সুন্দরভাবে পড়ব। এবং আমাদের কি রয়েছে গ্রুপ নির্ণয়, একই রকম ভাবে গ্রুপ নির্ণয়ের জন্য আমাদের তিনটা নিয়ম রয়েছে, যে এই তিনটা নিয়মের কোন নিয়মের ভিতরে পড়ে এবং তার এই তিনটা নিয়মের থেকে আমাদের কি কাজ করতে হবে, তার গ্রুপটাকে নির্ণয় করতে হবে, যে কোনো একটা নিয়মে সে পড়বে। তাহলে আমাদের এই পর্যায় নির্ণয় এবং গ্রুপ নির্ণয় সূত্রগুলো সুন্দরভাবে পড়তে হবে, কারণ আমাদের এই অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন হলো যে কোনো একটা মৌলের অবস্থান নির্ণয় ধরতে পারো, যে এটা হয়তোবা তোমাদের প্রশ্নে করতে দেওয়া হবে, যে তার অবস্থান নির্ণয়, যে একটা মৌলের অবস্থানটা কোথায় আছে এটা নির্ণয় করতে হবে। এরপরে আছে মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম। পর্যায়ভিত্তিক ধর্মের ক্ষেত্রে দুটো ধর্ম রয়েছে, একটা হলো গে ধাতব ধর্ম আর একটা হলো গে অধাতব ধর্ম। আমরা এই যে সকল মৌল পাই এদের ভিতরে দুটো ধরন রয়েছে, একটা হলো গে ধাতু আর একটা হলো গে অধাতু। কারা ধাতু এবং কারা অধাতু তাদেরকে কিভাবে আমরা চিনতে পারি, তাদের বৈশিষ্ট্যটা কি, এটাকে আমরা সুন্দরভাবে পড়ে নেব। যে আমরা যে কোনো মৌল দিতে পারে, বলতে পারে যে এটাকে ধাতু নাকি অধাতু, ধাতুর বৈশিষ্ট্যগুলো কি এটা লিখতে পারে, বলতে পারে, অথবা তোমাদের অধাতুর বৈশিষ্ট্যগুলো কি এগুলো আমাদের কি করতে পারে, লিখতে দিতে পারে। তো এটাকে আমরা সুন্দরভাবে পড়ে নিব ধাতু, আর এখানে রয়েছে কি অধাতব বা অধাতুর ধর্ম। এরপরে রয়েছে চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়ে রয়েছে রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন মানে কোনো একটা মৌল একজন আরেকজনের সাথে যে বন্ধনে আবদ্ধ হয়, সেই আবদ্ধন বা বন্ধন নিয়ে আমাদের যে অধ্যায়টা রয়েছে চতুর্থ অধ্যায়, এই অধ্যায়টা নিয়ে চলো আমরা একটু কি কি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে আমরা একটু দেখে নিই, যেটা আমাদের অবশ্যই পড়তে হবে। সর্বপ্রথম হলো গে রাসায়নিক বন্ধন। সর্বপ্রথম হলো গে যোজনী বা যোজ্যতা যৌগমূলক। যোজনী বা যোজ্যতা এটাকে আমরা কি করব, খুব সুন্দরভাবে যোজনী বা যোজ্যতাটাকে আমরা সুন্দরভাবে নির্ণয় করা শিখবো এবং এটা আমরা করে নিব। যৌগমূলক, আমরা যৌগমূলকটাকে একটু সুন্দরভাবে পড়ে নিব। এরপর রয়েছে নিষ্ক্রিয় গ্যাস এবং স্থিতিশীলতা। নিষ্ক্রিয় গ্যাস এবং স্থিতিশীলতা, কোন একটা মৌল কখন নিষ্ক্রিয় অবস্থায় থাকে, কোন মৌলগুলো নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে এবং কারা স্থিতিশীল অবস্থায় রয়েছে, কখন স্থিতিশীল অবস্থায় থাকে, তাদের সর্বশেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকলে তারা স্থিতিশীল হয়, বা স্থিতিশীল হওয়ার জন্য অন্যরা কি কাজ করে স্থিতিশীল হতে চায় বা হয়,
এই নিষ্ক্রিয় গ্যাস এবং স্থিতিশীলতা, এই পয়েন্টটাকে আমরা কি করব, এই পয়েন্টের উপর আমরা খুব সুন্দরভাবে পড়ে নেব। এই পয়েন্টের আমাদের একটা বিষয়টা রয়েছে, দুটা নিয়ম, একটা হলো গিয়ে অষ্টক নিয়ম আর একটা হলো গিয়ে দুইয়ের নিয়ম। আমাদের দুইয়ের নিয়ম এবং অষ্টক নিয়ম, এই দুটা নিয়মকে আমরা একই সাথে কি করব, খুব সুন্দরভাবে পড়ে নেব। এবার সে রাসায়নিক বন্ধন, এই হলো সব থেকে যে রাসায়নিক বন্ধন আমরা প্রধানত দুটো ভাবে যদি বলা হয় যে রাসায়নিক বন্ধন আমরা করে থাকি, একটা হলো গিয়ে আয়নিক বন্ধন আর একটা হলো গিয়ে সমযোজী বন্ধন। একটা হলো গিয়ে ইলেকট্রন আদান প্রদান আর একটা হলো গিয়ে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে, ইলেকট্রন আদান প্রদান আর একটা শেয়ারের মাধ্যমে এই বন্ধনে আবদ্ধ হয়। এই দুটো বন্ধন যেটা রয়েছে আয়নিক বন্ধন এবং সমযোজী বন্ধন, এই দুটো বন্ধন অবশ্যই অবশ্যই তোমরা কি করবে, তোমাদেরকে কি কাজ করতে হবে, অবশ্যই অবশ্যই মুখস্থ করতে হবে। এরপর আর একটা রয়েছে কি ধাতব বন্ধন, এই ধাতব বন্ধনটাও কি করবে তোমরা খুব সুন্দরভাবে পড়ে নিবে। এরপর আছে আকরিক ধাতু নিষ্কাশন ও সংকর ধাতু। এই আকরিক ধাতু নিষ্কাশন কিভাবে করা যায় এবং সংকর ধাতু কারা, এটাকে মুখস্থ করে রাখবে। এবং আকরিক কি, আকরিক কোনগুলো এটা তোমরা পড়বে। ধাতু নিষ্কাশন, কিভাবে একটা ধাতু নিষ্কাশন করা যায় এটাকে পড়ে নিবে। একই সাথে সংকর ধাতু, সেই সংকর ধাতুর উপাদানগুলো কি কি, যে আমাদের সংকর ধাতু রয়েছে যেমন ব্রোঞ্জ আছে, স্টিল আছে, স্টেইনলেস স্টিল আছে, তা এইটা তৈরি করতে কি কি উপাদান প্রয়োজন হয়েছে, এটা হলো কি সংকর ধাতু। এই সংকর ধাতু যেমন ব্রোঞ্জ হতে পারে, ব্রোঞ্জের পরিমাণটা কি কি আছে, ব্রোঞ্জ, কপার ও টিন, তাহলে কার পরিমাণটা কতটুকু পরিমাণ রয়েছে এটাকে সুন্দরভাবে মুখস্থ রাখবে। তাহলে আজকে এ পর্যন্তই। আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমাদের সুস্থতা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।